মব নিয়ে অনেক কথা হয়েছে, আমরাও অনেক কথা বলেছি, বিস্তর কথা বলেছি। কথা বলতে বলতে হয়তো কথা ফুরিয়েও গেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। মবের কোনো নিষ্পত্তি হয়নি, মবের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশান দেখা যায়নি। অ্যাকশান দেখা যায়নি বলেই সম্প্রতি খবর এসেছে শেরপুরে একটা ঘটনা ঘটেছে। তৌহিদি জনতা মব করতে গিয়েছিল, মব করতে গিয়ে একটা অনুষ্ঠান পণ্ড করতে গিয়ে তারা গণধোলাইয়ের শিকার হয়েছেন। তো শেষ পর্যন্ত বোধহয় এই ঘটনা প্রবাহ সেদিকেও চলে যেতে পারে। তাছাড়া মব থামার কোনো সম্ভাবনা হয়তো দেখা নাও যেতে পারে এদেশে। মব নিয়ে নানা পক্ষ নানা ধরনের কথা বলছেন, যারা মব করছেন তারাও মব নিয়ে অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন আমাদের বিভিন্ন সময়ে, কিন্তু তাদের মবের বিরুদ্ধে অবস্থান করতে কখনোই দেখা যায়নি, কিংবা মব থামানোর উদ্যোগ দেখা যায়নি। মব কখনো সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, মবকে প্রেশার গ্রুপ হিসেবে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। মব যারা করে তারাই উল্টো সরকারের উপরে মব করছে, এরকম তত্ত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। এরকম অনেক কথা আমরা শুনেছি। এবার মব নিয়ে নতুন একটা কথা বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, যখন মব বিষয়ে তার দলের বিরুদ্ধেও অনেক অনেক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষাপটে তাদের অনেক অপ্রাপ্তিও যোগ হচ্ছে, সেরকম মুহূর্তে তার এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু বুঝে ওঠার চেষ্টা করব যে তিনি যে অসাধারণ মন্তব্যটা করলেন সেটা তার দলে বাস্তবায়িত হচ্ছে কিনা, কিংবা বাস্তবায়িত না হওয়ার ফলে তার দল কি কি জায়গায় হোঁচট খেয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রুহুল কবির রিজভীর কথা। মব নিয়ে অসাধারণ কথা বলেছেন। ৭১ টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, মবক্রেসি চলে আসলে গণতন্ত্রের আত্মা শুকিয়ে যাবে। কি অসাধারণ একটা বাক্য! এই বাক্যের সৌন্দর্যেই আপনাকে মুগ্ধ হতে হবে, যে অসাধারণ বাক্য, যে মবক্রেসি যদি চলে আসে তাহলে গণতন্ত্রের আত্মা শুকিয়ে যাবে। অর্থাৎ মব যে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে, মব যে গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে দেবে, সেটা রুহুল কবির রিজভী উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু যখন উপলব্ধি করতে পারছেন, তখন সেটা কি তার দলে অ্যাপ্লাই করতে পেরেছেন? অন্যদের কথা বাদ দিলাম, অন্যদের ইতিহাস অন্যদের বেলায় হয়তো আলোচিত হবে, কারণ মব করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মব হয়েছে, এনসিপির ব্যানারে মব হয়েছে, তৌহিদি জনতার ব্যানারে মব হয়েছে, সমন্বয়কের ব্যানারে মব হয়েছে, জামাতের ব্যানারে মব হয়েছে, উলামায়ে কেরামের ব্যানারে মব হয়েছে, বহু মব আমরা দেখেছি। বিএনপির ব্যানারে বিএনপির সরাসরি ব্যানারে মব হয়নি, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কিংবা তৌহিদি জনতার ব্যানারে যে সকল মব হয়েছে, সেই সকল বহু জায়গায় বিএনপি নেতাদের অংশগ্রহণ সব থেকে বেশি ছিল, এরকম অভিযোগ গত 12-14 মাসে আমরা শুনেছি। রুহুল কবির রিজভী কি বললেন সেটা আগে একটু জেনে নিই, তারপরে আলোচনায় যাই। তিনি বললেন, গণতন্ত্রের জায়গায় যদি মবক্রেসি চলে আসে তাহলে গণতন্ত্রের আত্মা শুকিয়ে যাবে। বলেছেন, নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হবে। নয়াপল্টনে এই মন্তব্য করেছেন। বলেছেন, সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্যে একের পর এক দুর্ঘটনা ঘটানো হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তিনি বলেছেন, ছাত্রদের দল এনসিপির দাবির পরিপ্রেক্ষিতেই সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে এই জুলাই সনদে স্বাক্ষর করে, তাই তাদেরও এই স্বাক্ষরে অংশগ্রহণ করা উচিত। সংস্কারের মুখোশ এটা অন্য বিষয়। যাই হোক, সংস্কার এগুলো নিয়েই তো জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু এত বিষয় নিয়ে আলোচনা করতে চায় না, মব নিয়ে আলোচনা করতে চায়। তিনি বললেন যে মবক্রেসি গণতন্ত্রের আত্মা শুকিয়ে দেয়। এখন এই যেটা বললাম, যে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মবের অভিযোগ, মামলাবাজির অভিযোগ, দখলবাজির অভিযোগ, এগুলো কি বিএনপি গত 14 মাসে সঠিকভাবে, কোনো কোনো ক্ষেত্রে তারা ট্রেস করেছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছে। এরই মাঝে 7,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যার অবশ্য অধিকাংশই দলীয় কোন্দলের বিভিন্ন ফ্যাক্টের কারণে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই চাঁদাবাজি সহ বিভিন্ন দখলবাজি, এডা ওডা, এসব কারণেও অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু পুরোপুরি না হলেও 80% ক্ষেত্রেও কি তারা এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে পেরেছে? এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে না পারার প্রথম শাস্তি তারা কি পেয়েছে?
প্রথম শাস্তি পেয়েছে ডাকসু নির্বাচনে ভরাডুবি, দ্বিতীয় শাস্তি পেয়েছে জাকসু নির্বাচনে ভরাডুবি, তৃতীয় ধাক্কা খেয়েছে তারা চাকসু নির্বাচনে ভরাডুবি এবং চতুর্থ ধাক্কা, সর্বশেষ ধাক্কা তারা রাকসু নির্বাচনে ভরাডুবি। দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সবথেকে বড় 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাদের একেবারে ভরাডুবি, একেবারে ভরাডুবি মানে ভয়াবহ রকমের ভরাডুবি। এই ভরাডুবির কোনো মানে বাপমা নেই। একমাত্র চাকসু নির্বাচনে আমরা দেখলাম যে এজিএস পদে ছাত্রদলের নেতা বিজয়ী হলেন, তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ কোনো পদে বিজয়ী হয়নি ছাত্রদল থেকে। এই যখন অবস্থা, তখন শিবিরের ভূমিধস জয় এবং তাদের এই পরাজয়, সেই পরাজয় কি বার্তা দেয়? এই পরাজয়কে নিয়ে সবথেকে বেশি আলোচনা কি হয়েছে? আলোচনা হয়েছে যে গত 12-14 মাসে বিএনপির যে রাজনীতি, ছাত্রদলের যে রাজনীতি, সেই রাজনীতি সঠিক ওয়েতে ছিল না। সঠিক ওয়েতে না থাকার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা এক ধরনের ছাত্রদলকে শিক্ষা দেওয়ার জন্য, ছাত্রদলকে শায়েস্তা করার জন্য তাদের মতামতটা ডাইভার্ট করেছে। এটা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এত জনপ্রিয়তা তৈরি হয়েছে। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সাধারণ যারা ছাত্রছাত্রী তারা মনে করেছে যে ছাত্রদলের যে রাজনীতি, যে রাজনৈতিক ধারা তারা অব্যাহত রেখেছে, সেই রাজনৈতিক ধারা ছাত্রলীগের যে রাজনৈতিক ধারা ছিল ক্যাম্পাসে, সেই ধারা থেকে একেবারেই আলাদা না, একেবারে সেম টু সেম ধারা। অপরপক্ষে শিবির যেটা করেছে সেটা হচ্ছে যে কৌশলের রাজনীতি করেছে। এখন ধরুন যে গত এই নির্বাচন হওয়া পর্যন্ত আমি যদি 12 মাস ধরি, গত 12 মাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে মব হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্রলীগ ধরো, ওকে ধরো, ও যেন আসতে না পারে, এই শিক্ষককে ধরো, ওই শিক্ষককে নামাও, এই কাজগুলোতে কারা ইনভলভ ছিল? এই কাজগুলোতে যে 2টা স্টেক হোল্ডার ইনভলভ ছিল সব থেকে বেশি, তারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের লোকজন, এবং তারা দুই পক্ষই এই 4টি নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে। তার মানে হচ্ছে যে একেবারে নগদ তারা ফলাফলটা পেয়ে গেছে। এই যে নগদ ফলাফল পাওয়া, এই নগদ ফলাফল পাওয়ার পরেও কি তারা বুঝতে পেরেছে যে তাদের এই ব্যাপারগুলো ভুল ছিল, ভুলের কারণে তাদের ভুল থেকে শুধরে আসা উচিত? 3টি বিশ্ববিদ্যালয়ে ব্যাপারগুলোকে অস্বীকার করলেও, রেজাল্টগুলোকে অস্বীকার করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সৌন্দর্যের ব্যাপার দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরাজিত ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। আগের 3টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম উদাহরণ তৈরি হলো যে তিনি বিজয়ীদের ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের অভিনন্দন জানালেন। এটা একটা পজিটিভ দিক। এই পজিটিভ রাজনীতি যদি আপনি স্প্রেড করতে না পারেন, তাহলে এরকম ভরাডুবি আরও আসবে। এবং রুহুল কবির রিজভীর এই কথাটা যদি উপলব্ধির ব্যাপার হয়, যে তিনি এখন উপলব্ধি করতে পারছেন কিংবা তার দল এখন উপলব্ধি করতে পারছে যে মবক্রেসি গণতন্ত্রের আত্মাকে শুকিয়ে দেয়, যদি উপলব্ধি করতে পারেন তাহলে আগামী নির্বাচনে খুব একটা সংকট হয়তো হবে না। কিন্তু উপলব্ধি যদি করতে না পারেন, এখনও যদি কৌশলের ভোটের রাজনীতির যে কৌশল, সেই কৌশলে যেখানে শিবির অনেক বেশি এগিয়ে গেছে, আপনারা অনেক বেশি পিছিয়ে গেছেন, সেই পিছিয়ে থাকা অবস্থান থেকে যদি এগোতে না পারেন, আপনার বলা এই কথা যদি আপনার দলে আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে আরও বিপদ, আরও সংকট অপেক্ষা করছে আপনাদের জন্য। সেটা কি আপনারা ভেবে দেখছেন? কিংবা মুখে যেটা বলছেন সেটা কি অন্তরে বিশ্বাস করছেন কিংবা কার্যে পরিণত করছেন? সেই প্রশ্নটা থেকেই যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।